আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমরা বীজগণিত ও রাশি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা ইতিমধ্যে এখানে সর্বমোট 12টি টপিকস লেখা দেখছেন। আজকের পর্বে আমরা এই 12টি টপিকস বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি আপনারা যদি এই পর্বটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, বীজগণিতীয় প্রতীক। বীজগণিতীয় প্রতীক কি? তা হচ্ছে আমরা পাটিগণিতে যেমন 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্ক রয়েছে, 0 থেকে 9 পর্যন্ত ঠিক একই রকমভাবে আমরা যখন এগুলোকে ইংরেজিতে অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টি অঙ্ক বা সংখ্যা প্রতীক রয়েছে, আমরা যখন ইংরেজিতে 0 থেকে 9 পর্যন্ত আমি এগুলো লিখি 9, তাহলে 0 থেকে 9 পর্যন্ত সর্বমোট 10টি অঙ্ক, এই 10টি অঙ্ককে আমরা সংখ্যা প্রতীকও বলে থাকি। এগুলোকে যখন আমরা বাংলায় 0, 1, 2, 3, 4 এরকম করে লিখি তখন আমরা এগুলোকে পাটিগণিতে ব্যবহার করে থাকি। আর ওই সংখ্যাগুলোই আমরা যখন ইংরেজিতে 0, 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক যখন আমরা ব্যবহার করি তখন আমরা এগুলোকে বীজগণিতীয় প্রতীক বলে থাকি। এখন বীজগণিতীয় প্রতীকের মধ্যে আমরা যে শুধু এই 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কই ব্যবহার করে থাকি তা নয়, এছাড়াও আমরা অক্ষর প্রতীকও ব্যবহার করি, যেমন এ, বি, সি, তারপরে হচ্ছে পি, কিউ, আর, এছাড়াও আরও আছে এক্স, ওয়াই, জেড। অর্থাৎ সহজ ভাষায় ইংরেজি যে অক্ষরগুলো এ, বি, সি, ডি, জেড পর্যন্ত যে অক্ষরগুলো রয়েছে এগুলোকে বলা হয় অক্ষর প্রতীক। আমরা যখন এই অক্ষর প্রতীকগুলো ব্যবহার করি তাহলে ইংরেজিতে 0 থেকে 9 পর্যন্ত, এছাড়াও এ থেকে শুরু করে জেড পর্যন্ত যে ইংরেজি অক্ষরগুলো রয়েছে, তাহলে সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক এগুলোই হচ্ছে বীজগণিতীয় প্রতীক। এবং শর্ত কি, এগুলো আমরা ইংরেজিতে লিখে থাকি। যখনই আমরা বীজগণিতে ব্যবহার করব তখনই অবশ্যই আমরা এগুলোকে ইংরেজিতে ব্যবহার করব 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে জেড পর্যন্ত যে ইংরেজি অক্ষরগুলো রয়েছে। তাহলে আমাদের বীজগণিতীয় প্রতীকের মধ্যে আমরা সংখ্যা প্রতীক হিসেবে 0 থেকে 9 পর্যন্ত এবং ইংরেজি অক্ষরগুলোকে আমরা অক্ষর প্রতীক হিসেবে ব্যবহার করে থাকি এবং এগুলোই আমরা বীজগণিতীয় প্রতীক হিসাবে বলে থাকি। আমরা এখন আলোচনা করব 2 নম্বর বিষয়, চলক। চলক হচ্ছে যখন আমরা কোনো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। কোনো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে চলক বলা হয়। যেমন আমরা যদি একটি সমীকরণ লিখি, যেমন x + 3 = 10, আমরা এটি একটি সমীকরণ আমরা লিখে নিলাম। তাহলে এখানে কি বলা হচ্ছে, তা বলা হচ্ছে x এর সাথে 3 যদি আমরা যোগ করি তাহলে ফলাফল 10 হয়। এখন x কত সেটা তো আমাদের জানা নাই, x এর সাথে 3 যোগ করলে 10 হবে, কিন্তু x এর মান কত, x এর মান আমাদের জানা নাই। আমাদেরকে অঙ্কটা করে তারপরে বের করতে হবে যে x এর মান কত। তাহলে এই সমীকরণে যেহেতু x এর মান আমাদের জানা নাই, x একটি রাশি, তাহলে যেহেতু এই রাশিটির মান আমাদের অজানা অর্থাৎ জানা নাই, সেহেতু এই রাশিটিকেই বলা হবে চলক। তাহলে কোনো সমীকরণের অজানা বা অজ্ঞাত রাশিকে ওই সমীকরণের চলক বলা হয়। আমরা একই রকমভাবে যদি আরও একটি উদাহরণ দিই, যেমন যদি আমরা এখানে লিখি x - 3 = 6, অর্থাৎ যদি বলা হয় যে x হচ্ছে এমন একটি সংখ্যা যেখান থেকে 3 মাইনাস করলে ফলাফল 6 হয়, তাহলে x এর মান কত, x এর মান আমাদের জানা নাই। আমরা যখন পুরো অঙ্কটা করব তখন আমরা x এর মান পাবো, কিন্তু শুরুতেই কি আমরা x এর মান জানি? আমরা যেমন জানি যে এটা 6, এটা 3, কিন্তু x এর মান কি আমাদের জানা আছে? না, x এর মান আমাদের জানা নাই, অর্থাৎ এটি একটি অজানা রাশি বা অজ্ঞাত রাশি। সুতরাং এই x হচ্ছে একটি চলক। এখন 2টি উদাহরণের মধ্যে আমি x ব্যবহার করলাম, চলক কি আর অন্য কিছু হইতে পারে না? অবশ্যই হইতে পারে। যেমন আমরা যদি এখন লিখি 7 - b = 4, অর্থাৎ 7 থেকে b মাইনাস করলে ফলাফল 4 হয়। এখানে আমাদের b এর মান জানা নাই, সুতরাং b হচ্ছে চলক। অর্থাৎ ইংরেজি যে কোনো অক্ষর কোনো সমীকরণে আমাদের যে অক্ষরটার মান আমাদের জানা থাকবে না অর্থাৎ অজানা, তাই হচ্ছে চলক হিসাবে গণ্য হবে। এখন এই চলকের মধ্যে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে চলকের বৈশিষ্ট্য। চলকের কি বৈশিষ্ট্য? চলকের বৈশিষ্ট্য হলো চলকের নির্দিষ্ট কোনো মান নেই, চলকের মান বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, অর্থাৎ চলকের মান পরিবর্তন হয়, চলকের নির্দিষ্ট মান নেই, চলক বিভিন্ন মান ধারণ করতে পারে।
কীরকম সেটা? যেমন এখানের মধ্যে এক্সের মান কত হবে, আমরা যদি অঙ্কটা করি তাহলে এক্সের মান কত পাবো? এক্সের মান আমরা পাবো 7, কারণ 7-এর সাথে 3 যোগ করলে ফলাফল 10 হয়। তাহলে এখানের মধ্যে আমরা এক্সের মান পাচ্ছি 7। এখানের মধ্যে এক্সের মান কত হবে? কত থেকে 3 মাইনাস করলে 6 হয়? তা হচ্ছে 9 থেকে। আমরা যদি 9 থেকে 3 মাইনাস করি তাহলে ফলাফল আমরা 6 পাবো। তাহলে এখানের মধ্যে এক্সের মান কত? এক্সের মান হচ্ছে 9। তাহলে এই অঙ্কের মধ্যে এক্সের মান 7 আর এই অঙ্কের মধ্যে এক্সের মান 9, দুই জায়গাতেই কিন্তু এক্স আছে, উভয় জায়গাতেই এক্স আছে, কিন্তু দুই জায়গাতে দুই রকমের মান, অর্থাৎ চলক বিভিন্ন মান ধারণ করতে পারে, অর্থাৎ অঙ্ক অনুযায়ী চলকের মান বিভিন্ন রকমের হতে পারে। তাহলে চলকের নির্দিষ্ট মান নেই যে চলকের সবসময় চলকের মান 7ই হইতে হবে, না, চলকের নির্দিষ্ট মান নেই, চলক নির্দিষ্ট কোনো মান ধারণ করে না, চলকের মান বিভিন্ন রকম হয়, অর্থাৎ চলকের মান বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ চলকের মান পরিবর্তিত হয়। তাহলে আমরা চলকের বৈশিষ্ট্য শিখলাম। এখন আমরা আলোচনা করব 3 নম্বর বিষয়, প্রক্রিয়া চিহ্ন নিয়ে। প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন হচ্ছে আমরা বাংলায় যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যেমন ব্যবহার করে থাকি, এগুলোকে যখন আমরা বীজগণিতে ব্যবহার করব তখন এগুলোকে আমরা প্রক্রিয়া চিহ্ন হিসেবে কি বলবো? এগুলো শুধু উচ্চারণটা পাল্টে যাবে। আমরা যেমন এটাকে বলি যোগ, কিন্তু বীজগণিতে যখন আমরা বলতে যাব তখন এই যোগকে আমরা বলবো প্লাস, অর্থাৎ আমরা বীজগণিতে বলার ক্ষেত্রে বলবো এক্স প্লাস 3। তাহলে বীজগণিতে যোগ এটিকে আমরা বলবো প্লাস নামে, বিয়োগ এটিকে বলবো মাইনাস নামে। এখন এই যে গুণ, শুধু যে গুণ তা না, বীজগণিতে গুণের সাথে সাথে আরও একটি চিহ্ন ব্যবহৃত হয়, তা হচ্ছে ডট। এই দুইটি একই অর্থে প্রকাশিত হয়ে থাকে। তাহলে গুণ অর্থাৎ এই গুণ চিহ্ন এবং এই যে ডট চিহ্ন, এই দুইটিকে আমরা কী নামে প্রকাশ করে থাকি? তা হচ্ছে মাল্টিপ্লিকেশন অথবা ডট অথবা ইনটু, আমরা এই 3টি নামে প্রকাশ করে থাকি। তাহলে গুণ চিহ্ন অথবা এই ডট চিহ্ন, এই দুইটিকে আমরা কী নামে প্রকাশ করে থাকি? মাল্টিপ্লিকেশন অথবা ডট অথবা ইনটু। এবং এই 3টি নামের মধ্যে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ইনটু শব্দটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি, অর্থাৎ মাল্টিপ্লিকেশন এবং ডট এই দুইটি শব্দের চাইতে ইনটু শব্দটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু মাল্টিপ্লিকেশন, ডট, ইনটু এই 3টি একই অর্থ প্রকাশ করে থাকে। তাহলে এই ভাগ চিহ্নকে আমরা বীজগণিত ভাষায় কি বলে থাকি? তা হচ্ছে ডিভিশন। তাহলে প্রক্রিয়া চিহ্ন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোই প্রক্রিয়া চিহ্ন, কিন্তু এগুলোকে আমরা বীজগণিতে যখন ব্যবহার করে থাকি তখন এগুলোর উচ্চারণটা একটু ভিন্ন হয়। যোগ এটিকে আমরা বীজগণিতে প্লাস নামে বলে থাকি, বিয়োগ এটিকে বীজগণিতে মাইনাস নামে উচ্চারণ করে থাকি, এবং গুণ চিহ্ন অথবা এই ডট চিহ্ন এগুলোকে আমরা বীজগণিতে মাল্টিপ্লিকেশন অথবা ডট অথবা ইনটু নামে প্রকাশ করে থাকি। তবে বেশিরভাগ ক্ষেত্রে ইনটু এটি আমরা বেশি উচ্চারণ করে থাকি। আর এই ভাগ চিহ্নকে বীজগণিতে ডিভিশন নামে উচ্চারণ করা হয়ে থাকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত বীজগণিতীয় প্রতীক, এরপর চলক এবং তারপর হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এই 3টি বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন আমরা 4 নম্বর যে টপিকস বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশি কি? বীজগণিতীয় রাশি হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। আমরা এইমাত্র যেমন প্রক্রিয়া চিহ্ন শিখলাম, এই প্রক্রিয়া চিহ্নটা এখন আমাদের কাজে লাগবে। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। আবারও বলতেছি, প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। যেমন যদি উদাহরণ দিই তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমরা যেমন এখানের মধ্যে যদি লিখি 3a এবং এখানের মধ্যে লিখলাম 4c, তাহলে আমরা দুইটি সংখ্যাসূচক লিখলাম, সংখ্যাসূচক প্রতীক। এখন যদি মাঝখানে আমরা যোগ চিহ্ন দিই তাহলে সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্নের একটি অর্থবোধক সংযোগ হয়ে গেছে। কীরকম? 3a প্লাস 4c, অর্থাৎ আমাদেরকে 3a এর সাথে 4c যোগ করতে হবে। তাহলে একটি অর্থবোধক সংযোগ ঘটলো এখানে। তাহলে আমরা কি বলতে পারি? বীজগণিতীয় রাশির ক্ষেত্রে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগকে বীজগণিতীয় রাশি বলা হয়। তাহলে আমরা যদি এখন আরও একটি উদাহরণ দিই, যেমন এখানে যদি আমরা লিখি 8a ইন্টু c মাইনাস 4b,
এটিও একটি বীজগণিতীয় রাশি। কিভাবে? এখানের মধ্যে 8a c 4b এগুলো হচ্ছে সংখ্যাসূচক প্রতীক। এখন এগুলোর মাঝখানে আমরা কি লিখলাম? এখানে গুণ চিহ্ন অর্থাৎ ইনটু চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন। তাহলে সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন। তাহলে বীজগণিতীয় রাশি কি বলা হয়? বীজগণিতীয় রাশি বলা হয় প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীক এর অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। এখানের মধ্যে 8a কে c দ্বারা গুণ করতে হবে, যেই ফলাফল বের হবে সেখান থেকে আবার 4b মাইনাস করতে হবে। তাহলে এটি একটি অর্থবোধক। আমরা যে লিখলাম এটার কোনো অর্থ নাই, না, এটার অর্থ আছে। কেন? এখানে গুণ করতে হবে, যে ফলাফল বের হবে সেখান থেকে আবার মাইনাস করতে হবে। তাহলে এখানের মধ্যে আমাদের কাজ করতে হবে। আমরা এখানে এমন কোনো লাইন লিখি নাই যে যার কোনো অর্থই নেই, এটার একটি অর্থ আছে এবং এখানের মধ্যে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যাসূচক প্রতীকগুলোর অর্থবোধক সংযোগ ঘটছে, যার কারণে এটিকে আমরা বীজগণিতীয় রাশি বলবো। তাহলে আমরা বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করলাম। এখন বীজগণিতীয় রাশির মধ্যে কিন্তু এই যে সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক শুধু কি 2টি বা 3টি ব্যবহার করা হয় না, আরও বেশি ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা যদি এখন এখানের মধ্যে আরও একটি উদাহরণ দিই অনেক বড় করে, তা হচ্ছে 4a ইন্টু 5b প্লাস 2z মাইনাস 6p ডিভিশন চিহ্ন দিয়ে 2y। তাহলে আমরা এখানের মধ্যে অনেক বড় একটি বীজগণিতীয় রাশি লিখলাম। তাই বীজগণিতীয় রাশি লিখতে গেলে 2টি বা 3টি সংখ্যাসূচক প্রতীক ব্যবহার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আমরা অনেকগুলো সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন দিয়ে আমরা বীজগণিতীয় রাশি লিখতে পারবো। তাহলে আমরা বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করলাম, এখন আমরা পদ নিয়ে আলোচনা করব। তাহলে পদ কাকে বলা হয়? পদ বলা হয় বীজগণিতীয় রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। কিভাবে? আমরা যদি একটি উদাহরণ দিই, আমরা যদি এখানে 4x প্লাস 3c লিখি, তাহলে 4x প্লাস 3c এখানের মধ্যে এটি একটি বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির মধ্যে 4x এই প্লাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে, 3c এই প্লাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তাহলে এই প্লাস চিহ্নের মাধ্যমে 2টি আমরা দেখলাম এখানের মধ্যে সংযুক্ত রয়েছে। তাহলে এই 2টি হচ্ছে পদ। এই বীজগণিতীয় রাশির 2টি পদ রয়েছে, সেগুলো কি? একটি হচ্ছে 4x আরেকটি হচ্ছে 3c। তাহলে এই 2টি এখানের মধ্যে এই যোগ চিহ্ন অর্থাৎ প্লাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে। খেয়াল রাখতে হবে এইটার সংজ্ঞা কিন্তু বলা হয়েছে যে যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকবে, আমরা তাদেরকে এই পদ হিসেবে গণ্য করব। এখন কোনো কারণবশত যদি এই যে ইনটু চিহ্ন এবং ডিভিশন চিহ্ন দ্বারা যদি সংযুক্ত থাকে তাদেরকে কিন্তু আমরা আলাদা আলাদা পদ ধরব না। এই ইনটু চিহ্ন এবং ডিভিশন চিহ্ন তাদের বাম পাশ এবং ডান পাশের উভয়টাকে এক বানায় ফেলে। যেমন আমরা এই যে এখানের মধ্যে 8a ইন্টু c মাইনাস 4b, এখানের মধ্যে পদ কয়টা হবে? এখানে আমাদের পদ হচ্ছে 2টা, যদিও এখানে দেখতে 3টা দেখা যাইতেছে যে 8a c 4b 3টা না, এখানে আমাদের পদ 2টা। কিভাবে? এই গুণ চিহ্ন তার বাম পাশ এবং ডান পাশকে এক বানায় ফেলে, কারণ আমরা যখন গুণ করব সম্পূর্ণটা কিন্তু এক হয়ে যাবে, 8ac সম্পূর্ণটা একত্র হয়ে যাবে। তাহলে সম্পূর্ণটা যদি একত্র হয় তাহলে সম্পূর্ণটা এই মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে, 4b মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তাহলে এখানে আমাদের পদ 2টা, এই সম্পূর্ণটা একটা এবং 4b একটা। তাহলে এখানে পদ কয়টা? 2টা। এবার এখানের মধ্যে 6p ডিভিশন 2y, এই ডিভিশন চিহ্ন তার বাম দিক এবং ডান দিক উভয় দিকটাকে একত্র করে ফেলে। আমরা যখন ভাগ করব তখন কিন্তু একটা ফলাফল পাবো, তাহলে উভয়টাকে একত্র করে ফেলে। এই উভয়টা এখানে মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত রয়েছে। তাহলে বীজগণিতীয় রাশির মধ্যে যে অংশ প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকবে আমরা তাদেরকে প্রত্যেকটিকে ওই রাশির পদ বলবো। তাহলে আমরা যদি একটি বড় করে একটি বীজগণিতীয় রাশি লিখি, যেমন 2a ইন্টু 5b প্লাস 9p মাইনাস 2q, আমি অনেক বড় করে একটি রাশি লিখতেছি বোঝানোর সুবিধার জন্য, প্লাস 3y ডিভিশন 6
জেড। তাহলে এই যে অনেক বড় একটি বীজগণিত রাশি লিখলাম। এখন এখানের মধ্যে পদ কয়টা হবে আমরা দেখি। এই যে এখানের মধ্যে ইনটু চিহ্ন, তাহলে ইনটু চিহ্ন কী করবে, তার বাম দিক এবং ডান দিক উভয়টাকে একত্র করে ফেলবে। তারপর এখানের মধ্যে আমরা ডিভিশন চিহ্ন দেখতেছি, এই ডিভিশন চিহ্ন তার বাম দিক এবং ডান দিককে একত্র করে ফেলবে। তাহলে এখন আমরা দেখি পদ কয়টা। এই সম্পূর্ণটা এখানে প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত, 9p প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত, 2q মাইনাস চিহ্নের মাধ্যমে যুক্ত, এই সম্পূর্ণটা প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত। তাহলে এখানের মধ্যে আমরা বলতে পারি এই একটি পদ, দুইটি পদ, তিনটি পদ এবং চারটি পদ। এখন অনেকে বলতে পারেন যে 9p এর বাম দিকে প্লাস চিহ্ন, ডান দিকে মাইনাস চিহ্ন, তাহলে এটা কি দুইবার হিসাব হবে না? না, যেহেতু 9p ইতিমধ্যে প্লাস চিহ্নের সাথে সংযুক্ত আছে, তাহলে এটিকে আমরা আর মাইনাস চিহ্নের সাথে সংযুক্ত করব না, এটি প্লাস চিহ্নের সাথে যুক্ত হয়ে গেছে, 2q মাইনাসের সাথে যুক্ত আছে, এই সম্পূর্ণটা প্লাস চিহ্নের সাথে যুক্ত আছে। তাই আমরা কি বলবো, এক চিহ্নের সাথে যদি অন্য কোনো পদ যদি ইতিমধ্যে অন্য প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্নের সাথে যুক্ত থাকে, তাকে আমরা আর রিপিট গণনা করব না। যেমন এখানে আমাদের 9p, এখানেও হিসাব করব, আবার মাইনাসের সাথেও হিসাব করব না, আমরা শুধুমাত্র 9p কে প্লাস চিহ্নের সাথে যুক্ত করব, 2q কে মাইনাসের সাথে যুক্ত করব। তাহলে এখানে পদ কয়টা, একটা, দুইটা, তিনটা এবং চারটা পদ। তাহলে এই বীজগণিতীয় রাশির মধ্যে কয়টা পদ, চারটা পদ। কিন্তু দেখতে দেখা যাইতেছে যে 1 2 3 4 5 6 ছয়টা পদ, কিন্তু না, পদের ক্ষেত্রে শর্ত হচ্ছে আমরা এই ইনটু চিহ্ন এবং ডিভিশন চিহ্ন এগুলোকে আমরা আলাদা আলাদা করতে পারবো না। ইনটু চিহ্ন তার বাম দিক ডান দিককে একত্র করে ফেলে, ডিভিশন চিহ্ন তার বাম দিক ডান দিককে একত্র করে ফেলে, শুধুমাত্র বিভক্ত হবে। পদ আমরা গণনা করব প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নের মাধ্যমে, প্লাস চিহ্নের ডান দিক বাম দিক, মাইনাস চিহ্নের ডান দিক বাম দিক। এবং ইতিমধ্যে যদি কোনো পদ আগে থেকে কোনো চিহ্নের সাথে যুক্ত হয়ে যায়, প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্নের সাথে, তাহলে তাকে রিপিট অন্য আর চিহ্নের সাথে গণনা করব না। তাহলে এখানে আমাদের পদ 1 2 3 4। তাহলে আশা করি আমরা পদ নিয়ে বুঝতে পারলাম। আমি আবারও পদের সংজ্ঞাটি বলি, তা হচ্ছে কোনো বীজগণিতীয় রাশির যে অংশ প্লাস এবং মাইনাস চিহ্নের দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে ওই বীজগণিতীয় রাশির পদ বলা হয়। আমরা তাহলে এখন আলোচনা করব 6 নম্বর বিষয় সহগ নিয়ে। সহগ কি? সহগ হচ্ছে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে, তখন ওই গুণককে রাশিটির সহগ বলে। তাহলে সেটা কি, উদাহরণের মাধ্যমে আমরা সহজে বোঝার চেষ্টা করি। একপদী রাশি, যেমন আমরা যদি এখন লিখি যে 4b, তাহলে এটি একটি একপদী রাশি। এই একপদী মানে কি, একটি পদ, এটি একটি পদ, এই পদের মধ্যে চলকের সাথে, তাহলে এখানে আমাদের চলক কি, আমরা b এর মান আমাদের জানা নাই, তাহলে b হচ্ছে চলক। তাহলে চলকের সাথে 4 গুণ আকারে যুক্ত রয়েছে। এখানে মনে রাখতে হবে 4b বলতে বোঝানো হয় 4 ইন্টু b। আমরা যখন এটাকে একসাথে লিখে দিই তখন আমরা 4b লিখি, অর্থাৎ মাঝখানে গুণ চিহ্নটা দেই না। তাহলে মাঝখানে যেহেতু এই সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীকের মাঝখানে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে বুঝতে হবে এখানে গুণ চিহ্ন রয়েছে। কারণ সবসময়ই বিপরীত প্রতীকগুলো, সংখ্যা প্রতীক এবং অক্ষর প্রতীক যখন একত্রে যুক্ত থাকে তখন তাদের মাঝখানে গুণ চিহ্ন বসে থাকে। তাহলে 4b, তাহলে 4b, তাহলে মাঝখানে গুণ চিহ্ন আছে। তাহলে গুণ চিহ্ন থাকা মানে কি, b, এই b এর সাথে 4 গুণ আকারে যুক্ত রয়েছে। আমরা তাহলে 4 দ্বারা b কে গুণ করলাম, তাহলে আমরা যেটি দ্বারা গুণ করলাম তাকে আমরা গুণক বলবো। তাহলে এখানে ওদের বলা হয়েছে চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সহগ বলে। তাহলে এখানের মধ্যে b, এটি হচ্ছে চলক, এই b এর সাথে 4 গুণাকারে যুক্ত রয়েছে, অর্থাৎ গুণক হিসেবে যুক্ত রয়েছে, তাহলে 4 হচ্ছে সহগ। এই 4b পদের b চলকের সহগ হচ্ছে 4। আবার যদি এখন আমরা অন্য একটি উদাহরণ দিই, যেমন 9a, তাহলে এখানে আমাদের সহগ কত, এখানে আমাদের সহগ হচ্ছে 9। কিভাবে, a হচ্ছে চলক, a এর সাথে 9 গুণাকারে যুক্ত রয়েছে, তাহলে 9 হচ্ছে সহগ।
এখন এটি তো একপদী, এই 9a এটি একপদী রাশি, 4b এটি একপদী রাশি। আমরা যদি একটু বড় করে একটি উদাহরণ দিই, তা হচ্ছে আমরা যদি এখন লিখি 4a প্লাস 3y, এখন কি হবে? এখন এখানে আমাদের দুইটি পদ আছে, কারণ 4a একটি পদ, 3y আরেকটি পদ, দুইটি পদ। এখন আমাদেরকে সহগগুলো বের করতে হবে আলাদা আলাদা। 4a একটি পদ, 3y আরেকটি পদ। আমরা তাহলে সবার প্রথমে 4a এই পদের মধ্যে সহগ কত সেটা বের করব। তাহলে 4a এই পদের মধ্যে a হচ্ছে চলক এবং এই চলকের সাথে 4 গুণ আকারে যুক্ত রয়েছে, তাহলে 4 হচ্ছে সহগ। আবার 3y, এখানে y এর সাথে 3 গুণ আকারে যুক্ত রয়েছে, তাহলে 3 হচ্ছে সহগ। তাহলে 4a পদে সহগ হচ্ছে 4, 3y পদে সহগ হচ্ছে 3। এখন আমরা এই সবগুলো উদাহরণ দিলাম সংখ্যা প্রতীক, অক্ষর প্রতীকের মাধ্যমে আমরা এখন উদাহরণ দিব। তা হচ্ছে আমরা যদি এখন লিখি a y, তাহলে a এর সাথে y গুণ আকারে যুক্ত রয়েছে, a ইন্টু y, এর সাথে y গুণ আকারে যুক্ত রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনার প্রতি বা প্রশ্নের প্রতি। প্রশ্ন যদি বলা হয় যে y হচ্ছে চলক, তাহলে আমরা a হচ্ছে অক্ষর প্রতীক। আর যদি প্রশ্নে বলা হয় a হচ্ছে চলক, তাহলে y অক্ষর প্রতীক। এই জিনিসটা মনে রাখতে হবে যে আমাকে দেখতে হবে প্রশ্নে আমাকে কি বলছে, অথবা যদি আপনি নিজে করেন তাহলে আপনাকে নিজেকে ধরে নিতে হবে যে আমি চলক কোনটাকে ধরবো, কারণ এখানে দুইটাই অক্ষর, এর মানও আমাদের জানা নাই, y এর মানও আমাদের জানা নাই, তাহলে দুইটাই আমরা চলক হিসেবে বলতে পারবো। কিন্তু যেহেতু আমাকে সহগ বের করতে হবে, তাহলে একটিকে চলক বলবো আরেকটিকে সহগ বলবো। তাহলে আমরা যদি বলি যে y হচ্ছে চলক, তাহলে a গুণ আকারে যুক্ত আছে, a হচ্ছে এখানে আমাদের সহগ, অক্ষর প্রতীক হিসেবে যুক্ত রয়েছে। এই যে আমরা এখানে লিখলাম যে অক্ষর প্রতীক, তাহলে a হচ্ছে সহগ। আবার যদি এখন আমরা লিখি যে বি সি, এখানের মধ্যে আমরা যদি বলি যে বি হচ্ছে চলক, তাহলে সি অক্ষর প্রতীক হিসাবে এখানে গুণ আকারে যুক্ত রয়েছে, তাহলে সি হচ্ছে সহগ। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে উদাহরণ তো সবগুলো একপদী দিলাম, একটি দ্বিপদী দিছি। এখন আমরা আরেকটিখানে বড় উদাহরণ দিই। যদি আমরা লিখি যে 9y মাইনাস bz, এখন কি হবে? এখানে আমাদের দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে এখানে হচ্ছে y চলক, এটা আমরা জানি, এবং এই চলকের সাথে 9 গুণ আকারে যুক্ত রয়েছে, তাহলে 9 হচ্ছে সহগ। এই পদের সহগ কি হবে? এখানের মধ্যে যদি আমাদেরকে বলে দেয় যে z হচ্ছে চলক, তাহলে সহগ কি হবে? সহগ হবে -b। মনে রাখতে হবে আমরা যখন সহগ নির্ণয় করব তখন অবশ্যই চিহ্ন সহকারে বলবো। যদি প্লাস চিহ্ন থাকে প্লাস চিহ্ন সহকারে বলবো, মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন সহকারে বলবো। তাহলে এখানের মধ্যে জেড যদি চলক হয় তাহলে সহগ হচ্ছে -b। আর যদি আমরা এখানের মধ্যে এটাই আবারও লিখি, আর যদি আমরা বলি যে এখানের মধ্যে বি হচ্ছে চলক, তাহলে -z হচ্ছে সহগ। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে সহগ কি? কোনো একপদী রাশিতে, একপদী বলতে বোঝানো হয় যে একটা পদ, এখানের মধ্যে দুইটা পদ আছে কিন্তু আলাদা আলাদা বের করতে হবে, একটা পদ একটা পদ, অর্থাৎ প্রত্যেকটা পদের জন্য সহগ আলাদা আলাদা হবে। তাহলে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সহগ বলে। আশা করি সহগ সম্পর্কে আমরা ভালোভাবে ধারণা দিতে পারলাম। তাহলে এতক্ষণ আমরা সহগ কাকে বলে সেটা শিখলাম, এখন সহগ কত প্রকার সেটা শিখবো। সহগ হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে সাংখ্যিক সহগ, একটি হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে 1 নম্বরে আমরা লিখব সাংখ্যিক সহগ এবং 2 নম্বরে লিখব আক্ষরিক সহগ। যেহেতু আমরা এতক্ষণ যাবত সহগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তো এই দুইটি নিয়ে খুব সহজ আমরা বুঝতে পারবো। সাংখ্যিক সহগ কি? যেই সহগটা সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়ে থাকে। যেমন আমরা যদি বলে থাকি যে 4a, তাহলে এখানের মধ্যে a হচ্ছে চলক, 4 হচ্ছে সহগ। আর 4 এটি যেহেতু সংখ্যা প্রতীক, তাহলে আমরা এটিকে বলবো সাংখ্যিক সহগ। অর্থাৎ যখন সহগটি সংখ্যায় প্রকাশ করা থাকে তখন তাকে আমরা বলবো সাংখ্যিক সহগ। 4a, তারপরে 9a, তারপরে আমরা লিখতে পারি 6y, অর্থাৎ
যেই চলকের সাথে সংখ্যা যুক্ত থাকবে, কোনো চলকের সাথে যদি কোনো সংখ্যা সহগ হিসাবে যুক্ত থাকে তাহলে আমরা ওই সংখ্যাটিকে বলবো সাংখ্যিক সহগ। আক্ষরিক সহগ কি? একেবারেই সহজ, তা হচ্ছে সংখ্যার পরিবর্তে যদি কোনো অক্ষর সহগ হিসাবে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো আক্ষরিক সহগ। যেমন আমরা যদি বলি যে এখানে আমাদের বি ওয়াই, তাহলে ওয়াই যদি এখানে চলক হয় তাহলে সহগ কি? সহগ হচ্ছে বি, আর বি হচ্ছে অক্ষর প্রতীক, তাহলে আমরা বলবো এই বি হচ্ছে আক্ষরিক সহগ। আবার যদি এখানের মধ্যে আমরা লিখি জেড পি, তাহলে আমরা যদি এখানে বলি যে জেড হচ্ছে চলক, তাহলে সহগ কি? সহগ হচ্ছে পি, আর পি যেহেতু অক্ষর প্রতীক তাহলে পি হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যদি কোনো সহগ সংখ্যা প্রতীক হিসাবে থাকে তখন তাকে আমরা বলবো সাংখ্যিক সহগ, আর যদি কোনো সহগ অক্ষর প্রতীক হিসাবে যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো আক্ষরিক সহগ। তাহলে আশা করি এই সহগ সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে সহগ হচ্ছে দুই রকমের, সাংখ্যিক সহগ আরেকটি হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে আমরা সহগ নিয়ে আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব সূচক ও ভিত্তি নিয়ে। তাহলে আমরা সূচক ও ভিত্তি নিয়ে এখানে লিখে নিলাম, কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয় এবং ওই উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। ভালো করে এখানে খেয়াল করতে হবে যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয়। এই শব্দগুলো এখানে খেয়াল করতে হবে। যদি উদাহরণ দিই তাহলে বুঝতে খুব সুবিধা হবে। আমরা যদি একটি সংখ্যা লিখলাম 8, তাহলে এই 8 সংখ্যাটিকে আমরা প্রকাশ করতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে কি হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে একই সংখ্যা আমরা এখানে কয়বার গুণ করলাম? 3 বার গুণ করলাম। একই সংখ্যা 3 বার গুণ করলাম, তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 2, এই সংখ্যাটিকে আমরা 3 বার গুণ করলাম, অর্থাৎ 2 এর পাওয়ার হিসাবে। মনে রাখতে হবে সূচক, এটিকে ঘাত, তারপরে পাওয়ার, শক্তি এগুলো বলা হয়। তাহলে এখানে আমরা 2 এই সংখ্যাটির, এই উৎপাদকটির আমরা উপরে কি লিখলাম? পাওয়ার হিসাবে 3 লিখলাম। এই 3টা কেন লিখলাম? তার কারণ 2 এই সংখ্যাটি 3 বার গুণ করা হয়েছে, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি 3 লেখা থাকে বুঝতে হবে ওই সংখ্যাটি 3 বার গুণ করা হয়েছে। তাহলে এখানের মধ্যে 3 হচ্ছে সূচক। আমাদেরকে আমাদের এই সংখ্যার মধ্যে খেয়াল রাখতে হবে, বলা হয়েছে যে একই উৎপাদক এই 2 যতবার গুণাকারে থাকে, 3 বার গুণাকারে রয়েছে সেই সংখ্যাকে, কতবার? 3 বার গুণাকারে রয়েছে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক বলা হয়। তাহলে কয়বার গুণাকারে রয়েছে? 3 বার। তাহলে এই 3 এই সংখ্যাটিকে উৎপাদক মানে 2 এই 2 এর সূচক বলা হবে, 2 এর সূচক বলা হবে। আর এই 2 অর্থাৎ উৎপাদক, এই উৎপাদকটিকে বলা হবে ভিত্তি। তাহলে ভিত্তি হচ্ছে 2, সূচক হচ্ছে 3। এখন যদি আমরা আরেকটা উদাহরণ দিই 9, এটাকে কিভাবে লিখতে পারি? 3 ইন্টু 3, 3 3 9। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব 3 এই উৎপাদকটিকে 2 বার গুণ করা হয়েছে। তাহলে 3 এর উপরে 2 লিখলাম। তাহলে 3 এর উপরে 2 লেখা হয়েছে, অর্থাৎ বুঝতে হবে যে এই 3 সংখ্যাটি 2 বার গুণ করা হয়েছে। তাহলে 2 হচ্ছে সূচক আর 3 হচ্ছে ভিত্তি। আপনারা যদি এই দুইটি উদাহরণের মধ্যে লক্ষ্য করেন, দুই জায়গাতেই কিন্তু 2 এবং 3 রয়েছে। এখানেও 2 3, এখানের মধ্যেও 2 3, কিন্তু দুই জায়গাতে এই দুইটা দুই রকমের নাম। এখানে 3 হচ্ছে সূচক, এখানে 3 হচ্ছে ভিত্তি, আর এখানে 2 হচ্ছে ভিত্তি, এখানে 2 হচ্ছে সূচক। এখানে স্থান দেখতে হবে যে কোনটা কোন জায়গাতে আছে। এখানের মধ্যে 2 এর উপরে 3 আছে, অর্থাৎ 3 এখানে পাওয়ার হিসাবে রয়েছে, যে 2কে 3 বার গুণ করা হয়েছে। কয়বার? 3 বার গুণ করা হয়েছে। তাহলে যত বার গুণ করা হবে ওই সংখ্যাটিকে আমরা বলবো সূচক। এখানের মধ্যে 3কে 2 বার গুণ করা হয়েছে, তাহলে যতবার অর্থাৎ 2 বার, এই 2 বার গুণ করা হয়েছে এই জন্য 2কে আমরা বলবো সূচক। এখানের মধ্যে 2কে গুণ করা হয়েছে, অর্থাৎ 2 হচ্ছে উৎপাদক, তাহলে এটি হচ্ছে ভিত্তি। আর এখানে 3কে গুণ করা হয়েছে, তাহলে 3 হচ্ছে উৎপাদক,
এটিকে আমরা বলবো ভিত্তি। তাহলে সূচক এবং ভিত্তি আশা করি আমরা বুঝতে পারলাম। তাহলে সূচক আমরা কাকে বলবো? তাহলে সূচক বলবো যে একই সংখ্যা 3 বার গুণ করা হয়েছে, যতবার গুণ করা হয়েছে তা হচ্ছে সূচক। আর যেই সংখ্যাটিকে আমরা গুণ করলাম, এই যে 2, এই সংখ্যাটিকে আমরা গুণ করলাম, তাহলে এই সংখ্যাটি হচ্ছে ভিত্তি। তাহলে 2কে আমরা গুণ করেছি, তাহলে 2 হচ্ছে ভিত্তি, যাকে ইংরেজিতে আমরা বেস বলে থাকি। আর 2কে আমরা 3 বার গুণ করেছি, তাহলে 3কে আমরা বলবো সূচক, যাকে আমরা পাওয়ার বা ঘাত বলে থাকি। এখানের মধ্যে আমরা 3কে গুণ করেছি, তাহলে 3 হচ্ছে উৎপাদক, এটিকে আমরা বলবো ভিত্তি বা বেস। আর 3কে যেহেতু আমরা 2 বার গুণ করেছি, এই জন্য এই 2কে আমরা বলবো সূচক বা পাওয়ার বা ঘাত। তাহলে আমরা এতক্ষণ যাবৎ সূচক ও ভিত্তি নিয়ে আলোচনা করলাম। একটু আগে আমরা যে সহগ নিয়ে আলোচনা করেছিলাম, যে সেই সহগের আরেকটি তথ্য তোমাদেরকে দিতে চাই। তা হচ্ছে সহগের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো চলকের সাথে কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক গুণক হিসেবে যুক্ত নাই, তখন সহগ কি হবে? তখন সহগ হবে 1। কারণ আমরা যদি এখন লিখি এ, এখন যদি আমাকে বলা হয় যে এই এ পদের সহগ কত হবে, তাহলে আমরা দেখতেছি যে এ হচ্ছে চলক এবং এই এ চলকের সাথে কোনো সংখ্যাও গুণক হিসেবে যুক্ত নাই বা অন্য কোনো অক্ষর প্রতীকও এখানে গুণক হিসেবে যুক্ত নাই। তাহলে এখানে আমাদের সহগ কি হবে? এখানে আমাদের সহগ হবে 1, কারণ আমরা এখানের মধ্যে 1 ইন্টু এ এইভাবে করে লিখতে পারি। তাহলে এর সাথে, কারণ আমরা যদি এ কে যদি 1 দ্বারা গুণ দিই, তাহলে ফলাফল এই হবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 এখানের মধ্যে গুণক হিসাবে যুক্ত রয়েছে, তাহলে 1 হচ্ছে সহগ। তাহলে আমরা কি বলতে পারি? যদি আমরা দেখি যে কোনো সংখ্যা প্রতীক বা অক্ষর প্রতীক চলকের সাথে গুণক হিসেবে যুক্ত নাই, সেই ক্ষেত্রে আমরা সহগ বলবো 1। তাহলে যদি এখন এইভাবে থাকে যে বি প্লাস 2y, তাহলে এখানের মধ্যে সহগ কি হবে? তাহলে এখানের মধ্যে বি এই পদের সহগ হবে 1 আর y এখানের মধ্যে y এর সহগ হবে 2। তাহলে সহগ নিয়ে সহগের এই তথ্যটি তোমাদেরকে দিয়ে রাখলাম। এখন সূচক ও ভিত্তি নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। সূচককে আমরা আরও কয়েকটি ভাষায় বলতে পারি, কয়েকটি শব্দে। তা হচ্ছে ঘাত, পাওয়ার, শক্তি। যদি ঘাত বলা হয় তাহলেও সূচককে বোঝানো হবে, যদি পাওয়ার বলা হয় তাহলেও সূচককে বোঝানো হবে, যদি শক্তি বলা হয়, প্রশ্নে যদি শক্তি বলা হয় তাহলেও সূচককে বোঝানো হবে। আর ভিত্তিকে আমরা ইংরেজিতে বেস, BASE, বেস, বেস বা ভিত্তি বলেও থাকি। তাহলে এখন আমরা আলোচনা করব 8 নম্বর টপিকস, তা হচ্ছে সূচকের গুণন বিধি। সূচকের গুণন বিধি কি? সূচকের গুণন বিধি হচ্ছে, আমরা একটি উদাহরণ দিই, a to the power m ইন্টু a to the power n। তাহলে এখানেও আমরা দেখতেছি যে এই উভয় জায়গাতে ভিত্তি এ, যদি ভিত্তি একই থাকে, যদি ভিত্তি একই থাকে এবং তারা যদি এই গুণ চিহ্নের মাধ্যমে সংযুক্ত থাকে, তখন তাদের পাওয়ারগুলোকে যোগ করতে হয়। অর্থাৎ পরবর্তী লাইনে আমরা লিখব এইরকমভাবে m প্লাস n। তাহলে খেয়াল রাখতে হবে, যদি ভিত্তি একই থাকে এবং তারা গুণাকারে যুক্ত থাকে, ভিত্তি একই থাকে, এখানে ভিত্তি এ পাওয়ার m, এখানে ভিত্তি এ পাওয়ার n, তাহলে যদি ভিত্তি একই থাকে এবং তারা গুণাকারে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়, পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে আমরা উভয় জায়গাতে ভিত্তি অর্থাৎ বেস এ থাকাতে আমরা একবার এ লিখলাম এবং উভয়টার যেই পাওয়ার m এবং n, তারা এই গুণ চিহ্ন থাকার কারণে তাদেরকে আমরা যোগ করে দিলাম। এটিকেই বলা হয় সূচকের গুণন বিধি। এই যে মাঝখানে গুণ চিহ্ন, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকলে, ভিত্তি একই থাকলে তাদের পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়, শুধু এই গুণ চিহ্নটা থাকার কারণে। তাহলে সূচকের গুণন বিধি কি বলা হয়? সূচকের গুণন বিধি বলতে বোঝানো হয় ভিত্তি একই থাকলে এবং তারা গুণাকারে যুক্ত থাকলে তাদের সূচকগুলোকে যোগ করে দিতে হয়। উদাহরণ যদি আমরা আরেকটা দিই এইভাবে, y to the power 3 ইন্টু y to the power 5, তাহলে কি হবে ফলাফল? তাহলে ফলাফল যেহেতু ভিত্তি একই, তাহলে আমরা y লিখব এবং তারা গুণাকারে যুক্ত, তাহলে পাওয়ারগুলোকে যোগ করব, 3 প্লাস 5, ফলাফল y to the power 8। যদি আমরা আরও উদাহরণ দিই, x to the power 2 ইন্টু x to the power 9, তাহলে ফলাফল x to the power 2 প্লাস 9 ইকুয়াল টু x to the power 11, অর্থাৎ x এটিকে 11 বার গুণ করতে হবে।
তাহলে আমরা এই ফলাফলটি পাবো। এখন অন্য একটি উদাহরণ দিই, তা হচ্ছে যদি আমরা জেড ইন্টু জেড 3 লিখি তাহলে কি হবে? তাহলে মনে রাখতে হবে যদি কোনো ভিত্তির উপরে কোনো পাওয়ার হিসেবে কোনো সংখ্যা না থাকে, কোনো সংখ্যা বা কোনো অক্ষর না থাকে, সেক্ষেত্রে সেখানে 1 আছে এটি ধরে নিতে হবে। যেমন এখানে আমাদের জেড, এটি হচ্ছে ভিত্তি, এটির উপরে আমরা কোনো কিছু দেখতেছি না, কোনো সংখ্যাও দেখতেছি না, কোনো অক্ষরও দেখতেছি না, তাহলে আমাদেরকে ধরে নিতে হবে যে এই জেড এটির উপরে 1 রয়েছে। তাহলে 1 প্লাস 3, তাহলে ফলাফল কত? তাহলে জেড পাওয়ার 4, অর্থাৎ জেড এটিকে 4 বার গুণ করতে হবে। তাহলে কোনো ভিত্তির উপরে যদি কোনো সংখ্যা বা কোনো অক্ষর পাওয়ার হিসাবে না থাকে, তাহলে সেখানে 1 আছে, এটি আমাদেরকে ধরে নিতে হবে। সূচকের ক্ষেত্রে আমরা যখন এই যে এখানের মধ্যে জেডের উপরে পাওয়ার হিসেবে কোনো কিছু নাই, তাহলে এখানের মধ্যে কিন্তু আমরা 1 এটাকে আলাদা করে দেখাবো না যে জেড পাওয়ার 1 এভাবে লিখবো না, শুধুমাত্র জেড লিখে দিলেই বুঝতে হবে তার পাওয়ার হিসেবে 1 রয়েছে। তাই যখন যদি কোনো ভিত্তির পাওয়ার 1 হয়, সেক্ষেত্রে সেই 1কে দেখানো হয় না, শুধুমাত্র ওই ভিত্তিটিকে লিখে দিলেই পাওয়ার হিসাবে 1 রয়েছে এটি বুঝে নিতে হবে। এখন আমরা যখন আলাদাভাবে যোগ করব তখন সেই 1টিকে আমরা দেখিয়ে দিব। এছাড়া শুধুমাত্র জেড লিখলে বুঝতে হবে জেডের পাওয়ার 1 রয়েছে। তাহলে আমরা এতক্ষণ সূচকের গুণনবিধি নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব সদৃশ পদ নিয়ে। সদৃশ পদ কি? এখানে দুইটা বিষয় আলোচনা করব আমরা একসঙ্গে, সদৃশ পদ এবং বিসদৃশ পদ। সদৃশ পদ কাকে বলে আমরা এটা এখানে লিখে নিয়েছি। এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য, শব্দটা খেয়াল করবেন, একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। অর্থাৎ এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য, অর্থাৎ এই পার্থক্যটা ব্যতীত আর কোনো পার্থক্য নেই, একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। তাহলে আমরা যদি উদাহরণ হিসেবে এখন লিখি 3a² b কমা দিয়ে 5a² b, তাহলে এখানের মধ্যে আমরা খেয়াল করলে দেখব যে এখানে সহগ হচ্ছে 3, এখানে সহগ হচ্ছে 5, তাহলে 3 আর 5 দুইটা ভিন্ন, তাহলে এখানে সহগে পার্থক্য রয়েছে, কিন্তু বাকি যে যতটুকু রয়েছে a² b, এখানেও a² b হুবহু একই রকম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধুমাত্র সহগে। তাও কোন সহগ? সাংখ্যিক সহগে। তাহলে সাংখ্যিক সহগে পরিবর্তন, আর বাকিগুলো হুবহু একই রকম, তাদেরকে আমরা কি বলবো? সদৃশ পদ বলবো। উদাহরণ হিসেবে আরও আমরা লিখতে পারি যে 9xy², এখানে লিখতে পারি 4xy²। তাহলে এখানে আমরা দেখতেছি 9, এখানে 4 সহগে ভিন্ন, সাংখ্যিক সহগে ভিন্নতা লক্ষ্য করা যায়, কিন্তু xy² কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা কি বলবো? সদৃশ পদ। এখন আরেকটু ভিন্ন রকম উদাহরণ দিই, তা হচ্ছে আমরা যদি এখানে লিখি 3by³ আর এখানে যদি লিখি 5y³b, তাহলে ভালো করে লক্ষ্য করার বিষয়ে এখানে সাংখ্যিক সহগ 3, এখানে সাংখ্যিক সহগ 5, তাইলে এখানের মধ্যে সাংখ্যিক সহগে এখানে পার্থক্য রয়েছে, এখানেও b, এখানেও b, এখানেও y³, এখানেও y³, কিন্তু এখানটাতে খেয়াল করলে দেখবেন এখানে আগে b, এখানে পরে b, এখানে পরে y³, এখানে আগে y³, এটাতে কোনো সমস্যা নাই, এখানের মধ্যে যা রয়েছে এখানেও তাই রয়েছে, স্থানটা পরিবর্তন কিন্তু একসঙ্গে তো রয়েছে এবং কোনো পরিবর্তন তো নাই, শুধুমাত্র সাংখ্যিক সহগে পরিবর্তন। সুতরাং এগুলোকে আমরা কি বলবো? সদৃশ পদ বলবো। তাহলে সদৃশ পদ কি বলা হয়? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য শুধুমাত্র সাংখ্যিক সহগে, একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। তাহলে বিসদৃশ পদ কাকে বলে? বিসদৃশ পদ বলা হয় এখানে আমাদের সদৃশ পদের মধ্যে যেখানে পার্থক্য থাকার কথা না, বিসদৃশ পদের ক্ষেত্রে সেখানেই পার্থক্য থাকবে।
ভালো করে লক্ষ্য করার বিষয়, সদৃশ পদে যেখানে পার্থক্য থাকার কথা না বিসদৃশ পদের ক্ষেত্রে সেখানেই পার্থক্য থাকবে। কারণ এখানের মধ্যে সদৃশ পদ আর এখানে হচ্ছে বিসদৃশ পদ, অর্থাৎ পার্থক্য থাকবে। সদৃশ হবে না, সদৃশ হবে না, বি অর্থাৎ ভিন্ন, এখানে ভিন্ন হয়ে যাবে। তাহলে আমাদের সদৃশ পদের ক্ষেত্রে শুধুমাত্র সাংখ্যিক সহগে পরিবর্তন ছিল, আর পরিবর্তন ছিল না কোথায়? এই যে বাকিটুকুতে, অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার, ভিত্তি এবং পাওয়ার, ভিত্তি এবং পাওয়ার, এগুলোতে সদৃশ পদে পার্থক্য থাকা যাবে না। আর বিসদৃশ পদের ক্ষেত্রে এগুলোতেই পার্থক্য থাকতে হবে। যদি সাংখ্যিক সহগে পার্থক্য নাও থাকে কোনো সমস্যা নাই, কিন্তু এই ভিত্তি এবং পাওয়ারের মধ্যে পার্থক্য থাকতেই হবে, তখনই সেগুলোকে আমরা বিসদৃশ পদ বলবো। যেমন আমরা যদি উদাহরণ হিসাবে এটাকে লিখি 3a² b, আর এখানে যদি আমরা 5a² b না লিখে আমরা যদি এইভাবে লিখি 5ab², তাহলে ভালো করে লক্ষ্য করার বিষয়, এখানে আমরা সাংখ্যিক সহগে পার্থক্য দিলাম, যদি পার্থক্য নাও দিতাম সমস্যা ছিল না। বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগে পার্থক্য থাকা না থাকা কোনো এখানের মধ্যে বিষয় না, মূল বিষয় হচ্ছে ভিত্তি এবং তার পাওয়ারের মধ্যে পার্থক্য থাকা। এখানে a², এখানে শুধু a, এখানে বি, এখানে b² পরিবর্তন, তাহলে আমরা বলবো এই দুইটি হচ্ছে বিসদৃশ পদ। তাহলে এখন যদি আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন এটাই যদি আমরা লিখি 9xy², আর এখানে যদি লিখি 9x²y, এখানে তাহলে ভালো করে লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু সাংখ্যিক সহগে আমরা কোনো পার্থক্য দেই নেই, কিন্তু এখানে x, এখানে x², এখানে y², এখানে y। তাহলে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম সাংখ্যিক সহগে কোনো পার্থক্য নাই, কিন্তু ভিত্তি এবং তার পাওয়ারগুলোতে পার্থক্য রয়েছে। তাহলে সদৃশ পদ যা, ঠিক তার উল্টাটা হচ্ছে বিসদৃশ পদ। তাহলে বিসদৃশ পদের ক্ষেত্রে ভিত্তি এবং তার পাওয়ারে যদি এক বা একাধিক পদের ভিত্তি এবং পাওয়ার সমূহের মধ্যে যদি পার্থক্য থাকে, তখন তাদেরকে আমরা বিসদৃশ পদ বলবো। বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগে পার্থক্য থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভিত্তি এবং তার পাওয়ারে পার্থক্য থাকতেই হবে, তখন সেগুলোকে আমরা বিসদৃশ পদ বলবো। তাহলে আশা করি আমরা সদৃশ পদ এবং বিসদৃশ পদ এই উভয়টি বুঝতে পেরেছি। আমরা একবার আবার বলে দিই, সদৃশ পদ হলো এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, তাদের সদৃশ পদ বলা হয়। অর্থাৎ শুধুমাত্র সাংখ্যিক সহগে পরিবর্তন থাকবে, বাকি সবগুলো একই রকম থাকবে, তাদেরকে আমরা সদৃশ পদ বলবো। তাহলে সদৃশ পদে যেখানে পার্থক্য থাকার কথা না, যদি সেখানেই পার্থক্য থাকে, তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ পদ। অর্থাৎ ভিত্তি এবং তার পাওয়ারে যদি পরিবর্তন থাকে, এক বা একাধিক পদের ভিত্তি এবং পাওয়ার সমূহের মধ্যে যদি পার্থক্য থাকে, তখন তাদেরকে আমরা বিসদৃশ পদ বলবো। বিসদৃশ পদের ক্ষেত্রে সাংখ্যিক সহগে পার্থক্য থাকতেও পারে, নাও থাকতে পারে, এটি কোনো বিষয় না, কিন্তু ভিত্তি এবং পাওয়ারের মধ্যে অবশ্যই পার্থক্য থাকতে হবে। আর যদি পার্থক্য থাকে, তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ পদ। আমরা এতক্ষণ যাবৎ সদৃশ পদ, বিসদৃশ পদ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির যোগ নিয়ে, অর্থাৎ বীজগণিতীয় রাশিকে আমরা কিভাবে যোগ করব। যদি একাধিক বীজগণিতীয় রাশি থাকে, যেমন আমরা উদাহরণ হিসাবে 2a + 5b + 9c লিখলাম। যদি আরেকটি বীজগণিতীয় রাশি আমরা লিখি, তা হচ্ছে 8b + 2c - 4a আমরা লিখলাম। দুইটি বীজগণিতীয় রাশি আমরা লিখলাম, একটি বীজগণিতীয় রাশি এবং আরও একটি বীজগণিতীয় রাশি, দুইটি বীজগণিতীয় রাশি লিখলাম। এখন যদি আমাদেরকে বলা হয় যোগ করতে হবে, এই দুইটি রাশিকে যোগ করতে হবে, তাহলে কীভাবে আমরা যোগ করব? তা হচ্ছে আমরা দুই রকমভাবে যোগ করতে পারবো। একটা হচ্ছে নিচে নিচে বসিয়ে, আরেকটা হচ্ছে আমরা পাশাপাশি বসিয়ে যোগ করতে পারবো। তাহলে নিচে নিচে বসাই, যখন আমরা নিচে নিচে বসায় যখন যোগটা করব, তখন আমাদেরকে অবশ্যই একটু আগে যে সদৃশ পদ শিখে আসলাম, আমাদেরকে করতে হবে কি, সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাতে হবে। কোন পদগুলোকে?
সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাতে হবে। কিভাবে? আমরা প্রথম রাশির সম্পূর্ণটাকে এখন লিখব 2a প্লাস 5b প্লাস 9c। প্রথম রাশিটা যেভাবে আছে সেভাবেই লিখলাম। দ্বিতীয় রাশিটা লিখতে গিয়ে এখন আমাদেরকে সদৃশ পদের দিকে লক্ষ্য রাখতে হবে। তা হচ্ছে এখানে সবার প্রথমে কি আছে? 8b। তাহলে 8b আমাদেরকে দেখতে হবে প্রথম রাশির সাথে এই সদৃশ পদ কোনটার সাথে মিলে। 8b কার সাথে মিলে? 8b আর এখানে 5b সদৃশ পদ, কারণ b যেহেতু একই, শুধুমাত্র পার্থক্য সাংখ্যিক সহগে, তাহলে আমরা কি বলবো? 8b এবং 5b সদৃশ পদ। তাহলে আমরা 8b কে 5b বরাবর নিচে লিখব, সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন, প্লাস 8b। এরপরে প্লাস 2c, তাহলে বসবে এই c বরাবর, প্লাস 2c। এরপর মাইনাস 4a, এটা বসবে এই 2a বরাবর, মাইনাস 4a। এখন আমরা কি করব? যোগ করব। কি করব? যোগ করব। প্লাস 9c প্লাস 2c, ফলাফল হবে প্লাস 11c, প্লাস 5b প্লাস 8b, ফলাফল হবে প্লাস 8 5 13 অর্থাৎ 13b। এখানে ফলাফল কত হবে? প্লাস 2a মাইনাস 4a। যেহেতু মাইনাস আছে, মাইনাস তো করতেই হবে। তাহলে আমরা কি করব? দুইটা থেকে তো চারটা বিয়োগ করতে পারবো না, তাহলে চারটা থেকে দুইটা বিয়োগ করে দিই। চারটা এ থেকে দুইটা এ বিয়োগ করলে আর থাকে দুইটা এ, আর দুইটা এ থেকে চারটা এ বড়, তার সামনে মাইনাস চিহ্ন, ফলাফলেও মাইনাস চিহ্ন বসবে। আমরা যোগ করলাম, এখানে কিন্তু আমরা যোগের কাজ করছি। প্রথম রাশি তার সাথে দ্বিতীয় রাশি আমরা যোগ করলাম। এখানে কেউ বিয়োগ চিহ্ন থাকাতে ভুল বুঝবেন না। এখানে বিয়োগ চিহ্ন থাকাতে আমরা জানি যে বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করতেই হবে। তাহলে দুইটা থেকে চারটাকে আমরা বিয়োগ কিভাবে করব? আমরা এটা করলাম। তাহলে যে 2a থেকে যদি আমরা 4a মাইনাস করি তাহলে ফলাফল হবে মাইনাস 2a। আর যদি এখানে মাইনাস চিহ্নটা না থাকতো তাহলে কি হইতো? প্লাস 2a প্লাস 4a একসাথে করলে প্লাস 6a। তাহলে আমরা একাধিক বীজগণিতীয় রাশির যোগ কিভাবে করতে হয় তা শিখলাম। সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে আমরা যোগফল বের করলাম। আরেকটা পদ্ধতিতে করতে পারবো এই একই অঙ্ক, আমরা আরেকটা পদ্ধতিতে করতে পারবো। তা হচ্ছে প্রথম যেই বীজগণিতীয় রাশি যেভাবে আছে আমরা সেভাবেই লিখব, 2a প্লাস 5b প্লাস 9c লিখে ব্র্যাকেট দিয়ে দিব। এরপর যেহেতু যোগ করব, যোগ চিহ্ন দিব। এবার দ্বিতীয় রাশিটাকে লেখার সময় যেভাবে আছে সেভাবে লিখে দিব, কোনো সমস্যা নেই। 8b প্লাস 2c মাইনাস 4a। এখন পরবর্তী লাইনে কি করব? আমরা শুধু ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব। মনে রাখতে হবে কোনো ব্র্যাকেটের সামনে যদি যোগ চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আর যদি ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যত চিহ্ন আছে সব পাল্টায় যাবে। তাহলে এখানের মধ্যে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখে দিব। 2a প্লাস 5b প্লাস 9c, এখানে এই ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন, তাহলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই লিখে দিব। প্লাস 8b প্লাস 2c মাইনাস 4a। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন কাজটা করি। প্লাস 2a মাইনাস 4a, ফলাফল মাইনাস 2a, প্লাস 5b প্লাস 8b, ফলাফল প্লাস 13b, প্লাস 9c প্লাস 2c, ফলাফল প্লাস 11c। এটা হচ্ছে অ্যান্সার, এখানে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এই দুই পদ্ধতিতে আমাদের একাধিক বীজগণিতীয় রাশির যোগ কিভাবে করতে হয় আমরা এই দুই পদ্ধতিতে করব। সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে আমরা যোগ করতে পারি, আবার চাইলে যে ব্র্যাকেটের মধ্যে রেখে যোগ চিহ্ন দিয়ে আমরা এইভাবে করে করতে পারি। উভয়টার কিন্তু ফলাফল একই রকম হয়েছে। তাহলে বীজগণিতীয় রাশির যোগ যদি আমাদেরকে করতে বলা হয় তাহলে আমরা এই দুই পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আমরা করতে পারবো। এখানের মধ্যে আমরা একটি রাশি এবং আরেকটি রাশি অর্থাৎ দুইটি রাশির যোগ করলাম। তাহলে কি সবসময় দুইটি রাশি থাকবে? না, এখানে দুইটি রাশির বেশিও থাকতে পারে, আরও একটি রাশি বা আরও রাশি অর্থাৎ 3টি 4টি 5টি অনেকগুলো রাশি থাকতে পারে, কোনো সমস্যা নেই। যতগুলো রাশি থাকবে আমরা সদৃশ পদের যেই নিয়ম, আমরা সেই সদৃশ পদের নিয়ম অনুযায়ী নিচে নিচে সাজাবো। আমরা এই নিচে নিচে সদৃশ পদগুলোকে সাজাবো, অর্থাৎ সবগুলো রাশির মধ্যে শুধু এ যতগুলোতে আছে আমরা ততগুলো এ নিচে নিচে সাজাবো। যতগুলো বি আছে আমরা সব বিগুলোকে একসাথে সাজাবো। যদি সবগুলো রাশির মধ্যে যদি সি স্কোয়ার থাকে তাহলে সব সি স্কোয়ারগুলোকে আমরা নিচে নিচে সাজাবো, অর্থাৎ সদৃশ পদগুলোকে
নিচে নিচে সাজাবো। আর যদি এই পদ্ধতিতে করতে চাই তাহলে যতগুলো রাশি থাকবে সবগুলো রাশিকে আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে লিখব আর মাঝখানে প্লাস চিহ্ন দিব, মাঝখানে প্লাস চিহ্ন দিব, পরবর্তীতে গিয়ে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে একসাথে আমরা যোগ করে দিব। তাহলে দুইটি রাশির ক্ষেত্রে আমরা যেই নিয়মে করব, যদি তার চাইতেও বেশি রাশি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এই একই পদ্ধতি আমরা অর্থাৎ অনুসরণ করতে পারবো। আচ্ছা, আমরা এতক্ষণ যাবৎ এখানের মধ্যে সব সদৃশ পদের কথা বললাম। এখন যদি কোনো রাশির মধ্যে যদি বি সদৃশ পদ থাকে তাহলে কি করব? যদি কোনো রাশিতে বি সদৃশ পদ থাকে তাহলে সেগুলো চিহ্ন সহকারে আমরা ফলাফলে লিখে দিব। যেমন এখানের মধ্যে ধরেন প্রথম যেই বীজগণিতীয় রাশি তার মধ্যে একটি পদ হচ্ছে +4b²। তাহলে আমরা একটি বীজগণিতীয় রাশিতে +4b² আছে, কিন্তু এই b² আরেকটি বীজগণিতীয় রাশিতে নাই, অর্থাৎ সদৃশ পদ হিসাবে নাই। তাহলে এটা আমরা কি বলবো? যদি এখানের মধ্যে আমরা বোঝানোর জন্য যদি দেই যে +5y, তাহলে আমরা এখানের মধ্যে কি লিখব? এখানে একটু আলাদা, অন্যদিকে +5y লিখব, অর্থাৎ নিচে নিচে লিখব না। মনে রাখতে হবে আমরা শুধুমাত্র সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখব, বি সদৃশ পদ কিন্তু নিচে নিচে লেখা যাবে না। এগুলোকে আমরা এখানে +4b² লিখলাম আর এখানে একটু আলাদা করে +5y লিখলাম, কারণ এগুলো সদৃশ পদ না। তাহলে ফলাফলের ক্ষেত্রে +4b² লিখব, +5y লিখব, অর্থাৎ শুধুমাত্র আমরা যখন যোগ বিয়োগগুলো করব সেগুলোকে আমরা সদৃশ পদগুলোকে আমরা যোগ বিয়োগ করতে পারবো। আর বিসদৃশ পদ যেগুলো থাকবে সেগুলো যেই চিহ্ন সহকারে থাকবে আমরা ফলাফলের মধ্যেও সেই একই চিহ্ন সহকারে লিখে দিব। যেমন এখানের মধ্যে আমরা +4b² ফলাফলে লিখলাম, +5y ফলাফলে লিখে দিলাম। এখানেও একই রকম কাজ করব। অর্থাৎ মনে রাখতে হবে যোগ বিয়োগ যেটাই করি না কেন সেই ক্ষেত্রে সদৃশ পদগুলোর যোগ বিয়োগ আমরা করতে পারবো, কিন্তু বিসদৃশ পদগুলো যেই চিহ্ন সহকারে থাকবে ফলাফলে ওই চিহ্ন সহকারেই লিখে দিব। অর্থাৎ বিসদৃশ পদের আমরা কোনো যোগ বিয়োগ করতে পারবো না, তারা যেভাবে আছে ঠিক ওই রকমভাবেই ফলাফলে লিখে দিতে হবে। আমরা এতক্ষণ যাবৎ বীজগণিতীয় রাশির যোগ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সর্বশেষ টপিকসটা হচ্ছে বীজগণিতীয় রাশির বিয়োগ নিয়ে। বীজগণিতীয় রাশির যোগ যেরকম আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ একই রকমভাবে করব, শুধুমাত্র আগের টপিকসে আমরা যোগ করেছি, এখন আমরা বিয়োগ করব, এতটুকুই পার্থক্য। সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে যদি লিখি 2a + 5b + 9c, আরেকটি রাশি যদি আমরা লিখি তা হচ্ছে a - 3b + 2c। আমরা দুইটি বীজগণিতীয় রাশি লিখলাম, এখন আমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে আমরা যেই রাশিটাকে বিয়োগ করব তাকে বলা হয় বিয়োজ্য। আমরা যে রাশিটিকে বিয়োগ করব তাকে বলা হয় বিয়োজ্য। তাহলে আমরা এই দ্বিতীয় রাশিটিকে বিয়োগ করব কার থেকে? প্রথম রাশিটি থেকে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে, তাহলে এই দ্বিতীয় রাশিটিকে বিয়োজ্য বলা হবে। এখন বিয়োগের ক্ষেত্রে আমরা যেমন যোগের ক্ষেত্রে যেমন সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে যোগ করেছি, বিয়োগের ক্ষেত্রেও আমরা যোগ করব, কিন্তু সেক্ষেত্রে একটা শর্ত হলো বিয়োজ্য, অর্থাৎ দ্বিতীয় যে রাশিটি তার চিহ্নগুলোকে বিপরীত চিহ্ন সহকারে লিখতে হবে। উদাহরণ হিসেবে যদি আমরা এখন লিখে দিই সরাসরি 2a + 5b + 9c, এখন দ্বিতীয় রাশিটাকে এখানে বসাবো সদৃশ পদগুলোকে, তাহলে a - 3b + 2c লিখলাম। এখন আমরা কি সরাসরি যোগ করে দিব? না, এখন আমাদেরকে কাজ হচ্ছে দ্বিতীয় যে রাশিটি রয়েছে এখানে তার চিহ্নগুলোর বিপরীত চিহ্ন বসাতে হবে। এই এর সামনে হচ্ছে প্লাস চিহ্ন, তার বিপরীত হচ্ছে মাইনাস চিহ্ন। 3b এর সামনে মাইনাস চিহ্ন, বসাতে হবে প্লাস চিহ্ন। 2c এর সামনে প্লাস চিহ্ন, হয়ে যাবে মাইনাস চিহ্ন। অর্থাৎ আমাদেরকে এখন ধরে নিতে হবে এই এর সামনে প্লাস চিহ্ন নাই, এখানে মাইনাস চিহ্ন আছে। 3b এর সামনে মাইনাস চিহ্ন নাই, এখানে প্লাস রয়েছে। 2c এর সামনে প্লাস চিহ্ন নাই, এখানে মাইনাস চিহ্ন রয়েছে। অর্থাৎ -a + 3b - 2c। এখন আমরা যোগ করব, তাহলে +2a - a, তাহলে দুইটা a থেকে যদি একটা a মাইনাস করতে হয় তাহলে ফলাফল কি হবে? তাহলে ফলাফল হবে একটা a।
এবং বড়টার সামনে প্লাস থাকাতে এখানেও প্লাস। এখানে প্লাস 5b প্লাস 3b, ফলাফল কত হবে? প্লাস 8b। এখানে প্লাস 9c মাইনাস 2c, তাহলে ফলাফল হবে প্লাস 7c, কারণ 9টা c থেকে 2টা c মাইনাস করলে 7টা c থাকে 7c, আর বড়টার সামনে প্লাস থাকাতে এখানেও প্লাস চিহ্ন। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দ্বিতীয় যেই রাশিটি তার চিহ্নগুলো বিপরীত চিহ্ন হয়ে যাবে। বিপরীত চিহ্ন হওয়ার পর আমরা যোগ করব, উপরেরটার সাথে নিচেরটা যোগ করব। মাইনাস a প্লাস 3b মাইনাস 2c, এখন আমরা যোগ করে দিব। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে হিসাবে তো এরকম হওয়ার কথা প্লাস 5b মাইনাস 3b, তাহলে 5টা b থেকে 3টা b তো বিয়োগ করার কথা, কিন্তু না, এখানে 3b এর সামনে মাইনাস চিহ্ন নাই, কারণ মাইনাস চিহ্ন এখন প্লাস চিহ্ন হয়ে গেছে। তাহলে প্লাস 5b প্লাস 3b একসাথে করলে প্লাস 8b। তাহলে কি হচ্ছে? তাহলে বীজগণিতীয় রাশির বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় যেই রাশিটি অর্থাৎ বিয়োজ্য যেই রাশিটি, সেই রাশিটির চিহ্নগুলো পরিবর্তন করে আমরা যোগ করব। প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি যোগ করে দিব, দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন করে তারপর, তাহলে যোগ করলে ফলাফল এইটা আসে। এটাই হচ্ছে বিয়োগফল, এটি হচ্ছে বিয়োগফল। এটি যদি আমরা বিকল্প যেই পদ্ধতি সেই পদ্ধতিতে করি তাহলে কি হবে? তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে বসাবো 2a প্লাস 5b প্লাস 9c, এটাকে এখন ব্র্যাকেট দিব। এখন যেহেতু আমরা বিয়োগ করতেছি তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিব, দিলাম বিয়োগ চিহ্ন। এখন আমরা দ্বিতীয় রাশিটি যেভাবে আছে সেভাবে লিখব a মাইনাস 3b প্লাস 2c। এখন আমরা কি করব? ব্র্যাকেটটাকে উঠানোর চেষ্টা করব। এই প্রথম ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেটের ভিতরের কোনো চিহ্ন পরিবর্তন হবে না, যা আছে তাই লিখে দিব 2a প্লাস 5b প্লাস 9c। এখন এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন থাকাতে ব্র্যাকেটের ভিতরের সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস a, মাইনাসে মাইনাসে প্লাস 3b, প্লাসে মাইনাসে মাইনাস 2c। তাহলে এখন আমাদের ফলাফল কি হবে? প্লাস 2a মাইনাস a অর্থাৎ একটা a প্লাস a, প্লাস 5b প্লাস 3b অর্থাৎ প্লাস 8b, প্লাস 9c মাইনাস 2c অর্থাৎ প্লাস 7c। তাহলে লক্ষণীয় বিষয় হচ্ছে মাইনাস a প্লাস 3b মাইনাস 2c। তাহলে আমরা কি করলাম? আমরা করলাম এখানের মধ্যে যদিও বীজগণিতীয় রাশির বিয়োগ আমরা এখানের মধ্যে করলাম, কিন্তু দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হওয়ার পর কিন্তু যোগই করছি, আর যোগ করার কারণে ফলাফল কিন্তু বিয়োগ ফল বের হয়েছে। এটাই হচ্ছে এই বীজগণিত রাশির বিয়োগের মজা, যে দ্বিতীয় রাশির চিহ্নগুলো পরিবর্তন করে দিয়ে যোগই করতে হয়, কিন্তু ফলাফল বিয়োগ ফল, নির্ণেয় বিয়োগ ফল, এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা বীজগণিতীয় রাশির বিয়োগ শিখলাম। এখন এখানের মধ্যে আমরা কিন্তু সদৃশ পদগুলো শিখলাম। যদি বিসদৃশ পদ থাকতো, যেমন এখানে যদি একটা বিসদৃশ পদ থাকতো, এখানে একটা বিসদৃশ পদ থাকতো, আমরা কি করতাম? ওই বিসদৃশ পদগুলো যেগুলো থাকবে তাদেরকে আমরা ফলাফলেও ওইভাবেই বসাই দিব। যেমন এখানে যদি থাকে যে মাইনাস 3c স্কোয়ার, এখানের মধ্যে যদি থাকে প্লাস 4b স্কোয়ার, তাহলে সি স্কোয়ার কোথাও নাই, বি স্কোয়ার কোথাও নাই, এগুলোকে আমরা এখানে বসাবো, কিন্তু প্লাস 4b স্কোয়ার হয়ে যাবে মাইনাস 4b স্কোয়ার। তাহলে ফলাফলের ক্ষেত্রে কি হবে? মাইনাস 3c স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, ফলাফলের ক্ষেত্রে এটা হবে। এখানের মধ্যে মাইনাস 3c স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার এভাবে করে বসবে। অর্থাৎ যদি বি সদৃশ পদ থাকে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে বি সদৃশ পদ থাকে, আমরা তাদেরকে তাদের চিহ্ন সহকারে বসিয়ে দিব। যোগের ক্ষেত্রে তাদের চিহ্ন সহকারে বসিয়ে দিব, আর বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় রাশিতে যেটা থাকবে তার চিহ্নটা পরিবর্তন করে বসাবো। প্রথম রাশিতে মাইনাস 3c স্কোয়ার এভাবেই লিখব, কিন্তু দ্বিতীয় রাশিতে প্লাস 4b স্কোয়ার তার চিহ্নটা পরিবর্তন করে মাইনাস 4b স্কোয়ার এভাবে করে লিখব। তাহলে আজকে আমরা এখন এই 12 নম্বর টপিকস অর্থাৎ বীজগণিতীয় রাশির বিয়োগ এটিও আমরা আলোচনা করলাম। তাহলে আজকের পর্বে আমরা এই সর্বমোট 12টি টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।